আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে আজকে আলোচনা করব গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র নিয়ে। আজকে প্রথম পত্র থেকে অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টির শিরোনাম হচ্ছে আসবাব নির্বাচন, বিন্যাস ও গৃহসজ্জা। আমরা সকলেই কোনো না কোনো গৃহে বাস করি। আর্থসামাজিক অবস্থা অনুযায়ী আমাদের এক একজনের বাসা এক এক রকম হয়ে থাকে। কারো বাসা অনেক বড় পরিসর নিয়ে অবস্থিত, আবার কারো অপেক্ষাকৃত ছোট আকৃতির। আকার আকৃতিতে যেমনই হোক না কেন, প্রত্যেক বাসায় কিন্তু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। যেমন ধরো, তোমরা কোনো পরিচিত মানুষের বাসায় গেলে, কিন্তু বাসায় ঢোকা মাত্রই কেমন একটা অস্বস্তিকর অনুভূতি হতে থাকে, যার কারণস্বরূপ হতে পারে বাসায় অগোছালো ভাব বা এলোমেলো আসবাবপত্রের উপস্থিতি, অথবা আসবাব নির্বাচনে ও আসবাব বিন্যাসে সমন্বয়হীনতা ও সঠিক নীতি প্রয়োগের অভাব। অন্যদিকে এমন কোনো বাসাতে গেলে যেখানে গিয়েই কেমন একটা প্রশান্তিকর ও আরামদায়ক অনুভূতি হয়। সঠিকভাবে গোছানো কোনো ঘর মনকে সতেজ ও প্রফুল্ল করে তোলে এবং সেই গৃহের প্রতি আকর্ষণও অনেক গুণে বাড়িয়ে তোলে। তাই গৃহকে বাসোপযোগী, স্বাস্থ্যকর, আরামদায়ক, আকর্ষণীয় ও মনোরম করে গড়ে তোলার জন্য সঠিকরূপে আসবাব নির্বাচন, ক্রয় ও বিন্যাসের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি। এই অধ্যায়টিতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আসবাব নির্বাচন। শুরুতে আমাদের যা করতে হবে তা হলো সঠিক আসবাব নির্বাচন করা। আমরা যদি গৃহ অনুযায়ী মানানসই আসবাব না কিনি, তাহলে গৃহের সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতা বিনষ্ট হয়ে যেতে পারে। তাই গৃহের আসবাবপত্র নির্বাচনের জন্য কিছু জিনিস বিবেচ্য হিসেবে রাখতে হবে। তো আসবাব নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে, শুরুতেই আছে পরিবারের আয়। আয়ের সাথে সঙ্গতি রেখে আসবাব নির্বাচন করতে হবে। আয়ের সাথে সামঞ্জস্য না রেখে আসবাব নির্বাচন করলে আসবাবপত্র বেমানান মনে হয়। এরপর আছে আসবাবের মূল্য। আসবাবের মূল্য নির্ভর করে উপকরণ, নকশা, পলিশ, নির্মাণ কৌশলের উপর। একই আসবাব কাঠ, রড ও বেত দ্বারা তৈরি করা যায়। আবার কাঠের মধ্যেও অনেক আসবাবপত্র রয়েছে। কাঠের আসবাব কারুকার্য খচিত ও উন্নত পলিশ হলে দাম অনেক বৃদ্ধি পায়। কাঠের তুলনায় রড, বেত ও প্লাস্টিক সামগ্রীর মূল্য কিছুটা কম। এরপর আছে নির্মাণ উপকরণ। বিভিন্ন উপকরণের সমন্বয়ে আসবাব প্রস্তুত হয়। যেমন কাঠের গদি আটা সোফা তৈরিতে কাঠ, ফোম, স্প্রিং, গদির কাপড়, তার কাটা, স্ক্রু, আঠা ইত্যাদি ব্যবহার করা হয় এবং পলিশ বা বার্নিশ করা হয়। আবার কাঠের ও স্টিলের আসবাব বেত ও প্লাস্টিকের আসবাবের চেয়ে বেশি মজবুত হয়। যেমন উপকরণ দিয়ে আসবাব তৈরি হয়, সেসব উপকরণ সম্পর্কে ধারণা নিলে আসবাব নির্বাচন করতে সহজ হয়। আসবাবের প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তার দিকে খেয়াল না রেখে আসবাব ক্রয় করলে আসবাব তেমন কাজে আসে না। কক্ষের স্থান ও অর্থের অপচয় হয়। ব্যবহার উপযোগিতা। আসবাবের ব্যবহার উপযোগিতা নির্ভর করে নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের উপর। একই আসবাব যদি একাধিক উদ্দেশ্য পূরণ করে, তবে তার উপযোগিতা অনেক বৃদ্ধি পায়। এমন আসবাব ক্রয় করাই বুদ্ধিমানের কাজ, যেগুলো একই সাথে বিভিন্ন উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করে। আরাম প্রদান ক্ষমতা। জিনিসের মানসম্মত উচ্চতা, আয়তন, গভীরতা, নির্মাণ উপকরণ ইত্যাদির উপর আসবাবের আরাম প্রদান ক্ষমতা নির্ভর করে। আসবাব যদি আরামদায়ক না হয়, সেক্ষেত্রে ব্যবহারের আগ্রহ অনেকাংশে হ্রাস পায়। নমনীয়তা। আসবাব নমনীয় হলে একই আসবাব দ্বারা অধিক কার্য সাধন করা যায়। যেমন খাবার টেবিল পড়াশোনা, গল্প করা, কাপড় ইস্ত্রি করার কাজে ব্যবহার করা যায়। ছোট গৃহের আসবাব নমনীয় হওয়া খুবই জরুরি। এতে আসবাব দ্বারা অনেক প্রয়োজন মেটানো যায়। স্থায়িত্ব। আসবাবের স্থায়িত্ব নির্ভর করে উপকরণ, নির্মাণ কৌশল, পলিশ ও যত্নের উপর। যত্ন ও রক্ষণাবেক্ষণ। আসবাবের যত্ন রক্ষণাবেক্ষণ করতে যাতে অধিক সময়, শক্তি ও অর্থ ব্যয় না হয়, সেদিকে খেয়াল রাখা আবশ্যক। অধিক কারুকার্য খচিত আসবাবের যত্ন নেওয়া সময় সাপেক্ষ ব্যাপার।
নির্মাণ পদ্ধতি ও কারিগরি নিপুণতা। নির্মাণ পদ্ধতি ও কারিগরি নিপুণতার উপর আসবাবের স্থায়িত্ব, আরাম ও সৌন্দর্য নির্ভর করে। আসবাবের বিভিন্ন অংশের জোড়াগুলো ঠিকমতো দেওয়া হয়েছে কিনা এবং কোনো ত্রুটি ফিনিশিং দ্বারা ঢেকে রাখা হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখা আবশ্যক। সৌন্দর্য ও রুচি। আসবাবের সৌন্দর্য গৃহকর্তার রুচির পরিচয় বহন করে। সুতরাং আসবাব নির্বাচনের সময় সৌন্দর্যের প্রতি বিশেষ দৃষ্টি রাখা আবশ্যক। মানুষের রুচি ও পছন্দের তারতম্য থাকে, তাই বেত বা রডের হালকা আসবাব কেউ পছন্দ করে, আবার কেউ কাঠের তৈরি কারুকার্য খচিত ভারী আসবাব পছন্দ করে। এরপর আছে কারুকার্য। কারুকার্যের উপর আসবাবের দাম ও যত্ন নির্ভর করে। বেশি কারুকার্য খচিত আসবাবে ধুলা বেশি জমে, নিয়মিত পরিষ্কার না করলে সৌন্দর্য হারায়। পদমর্যাদা ও জীবনযাত্রার মান। যে পরিবারের গৃহকর্তা বা কর্ত্রী উঁচু পদমর্যাদার অধিকারী বা আর্থিক সঙ্গতি অধিক, তাদের জীবনযাত্রার মান উঁচু হয়, ফলে তাদের আসবাবের সংখ্যা বেশি হয়, মূল্যও বেশি হয়। পরিবারের লোক সংখ্যা ও বয়স। পরিবারের লোক সংখ্যা যদি বেশি হয় ও ভিন্ন ভিন্ন বয়সের হয়, তাহলে আসবাব বেশি প্রয়োজন হয়। বড় পরিবারের জন্য নমনীয় আসবাব নির্বাচন করা উচিত, এতে আসবাবের উপযোগিতা বৃদ্ধি পায়। কর্মতৎপরতা। পরিবারের কর্মতৎপরতা নির্ভর করে পেশা, সামাজিকতা ও অতিথি পরায়ণতার উপর। কর্মতৎপর বেশি হলে তাদের বেশি আসবাবের প্রয়োজন হয়। কক্ষের আকার ও আয়তন। কক্ষের আকার ও আয়তন বেশি হলে বেশি আসবাবের প্রয়োজন হয়, আবার কক্ষ ছোট হলে পরিমিত পরিমাণে আসবাব নির্বাচন করা উচিত, এতে কক্ষে চলাফেরা আরামপ্রদ হয় ও সৌন্দর্য বজায় থাকে। চাকরির প্রকৃতি। যেসব পরিবারকে বদলিজনিত কারণে ঘন ঘন স্থান পরিবর্তন করতে হয়, তাদের আসবাব হালকা ও প্রয়োজন মাফিক হওয়া উচিত। যুগোপযোগী। যুগোপযোগী আসবাব আধুনিকতার পরিচয় বহন করে। অনেক পরিবারে ঐতিহ্যবাহী আসবাব থাকে। আধুনিক আসবাবের সাথে সমন্বয় ঘটিয়ে এমনভাবে আসবাব নির্বাচন করতে হবে যাতে মানানসই হয়। আবহাওয়া। আমাদের দেশ গ্রীষ্মপ্রধান, ধুলাবালু বেশি, তাই আমাদের আসবাব হালকা ও কম কারুকার্যপূর্ণ হয় ভালো, এতে আসবাবের যত্ন নেওয়াও সহজ হয়। শিল্পনীতি ও উপাদান। আসবাব নির্বাচনের সময় শিল্পনীতি যেমন সমন্বয়, সমানুপাত, ছন্দ, প্রাধান্য এবং শিল্প উপাদান যেমন রং, রেখা, আকার, জমিন ইত্যাদির দিকে গুরুত্ব দেওয়া উচিত। যেমন দেয়ালের রং, কক্ষের আকার, দরজা জানালার আকার ইত্যাদির সাথে সামঞ্জস্য রেখে আসবাবের রং, রেখা, আকার নির্ধারণ করলে দৃষ্টিনন্দন হয়, সুরুচির পরিচয় পাওয়া যায়। আসবাব বিন্যাস। বিভিন্ন কক্ষের জন্য আসবাব নির্বাচন করার পর প্রয়োজন হয় আসবাব বিন্যাসের। আসবাব সুষ্ঠুভাবে বিন্যাসের মাধ্যমে কক্ষের উপযোগিতা ও সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আসবাব বিন্যাসের ক্ষেত্রে কিছু লক্ষণীয় দিক রয়েছে, সেগুলো হলো আকার ও আয়তন। কক্ষের আকার আয়তনের দিকে খেয়াল রেখে প্রয়োজন অনুযায়ী আসবাব বিন্যাস করতে হবে। ব্যবহার। কক্ষটি কী কাজে ব্যবহৃত হবে সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ কক্ষের বিশেষত্ব যেন প্রকাশ পায় সেদিকে খেয়াল রেখে আসবাব বিন্যাস করতে হবে। চলাচল। আসবাব বিন্যাসের পর গৃহের মধ্যে চলাচলের সুবিধা থাকতে হবে। এমন কোনো আসবাব এমন জায়গায় রাখা যাবে না যেখানে গৃহের চলাচলে অসুবিধা হয়। দরজা জানালার অবস্থান। আসবাব বিন্যাস করতে গিয়ে জানালা ও দরজা যেন বন্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এতে কক্ষে আলো বাতাস চলাচলে ব্যাঘাত ঘটবে। উপকরণ। একই উপকরণে তৈরি আসবাব একসাথে রাখতে হবে। কাঠের আসবাব, বেত বা প্লাস্টিকের আসবাব আলাদাভাবে বিন্যাস করতে হবে। শিল্পনীতি। আসবাব বিন্যাসের সময় শিল্পনীতির প্রতি খেয়াল রাখতে হবে। কোনো একটি স্থান বা আসবাবকে প্রাধান্য দিতে হবে, যেমন ফুলদানিতে ফুল, চিত্রশিল্প, অ্যাকোরিয়াম ইত্যাদির মাধ্যমে বসার ঘরের প্রাধান্য সৃষ্টি করা যায়।
আবার খাবার টেবিলে ফুল বা ফলের ঝুড়ি প্রাধান্য সৃষ্টি করে। ঘর্ষণ রোধ। বড় আসবাব দেয়ালে ঘেঁষে না রেখে দেয়াল থেকে 2-3 ইঞ্চি দূরে রাখতে হবে। এতে দেয়াল ও আসবাব উভয় ঘর্ষণ থেকে রক্ষা পায়। চাহিদা। আসবাব বিন্যাসের মাধ্যমে পরিবারের সবার চাহিদা পূরণ হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। বিভিন্ন কক্ষে আসবাব বিন্যাস। আসবাবের ধরন, পরিবারের সদস্য সংখ্যা এবং অন্যান্য দিক বিবেচনা করে বিভিন্ন কক্ষে আসবাবের বিন্যাস করতে হবে। এ সম্পর্কে আমরা বিভিন্ন কক্ষ এবং তার আসবাব বিন্যাস সম্পর্কে আলোচনা করছি। শুরুতে রয়েছে শয়নকক্ষ। শয়নকক্ষকে মাস্টার বেড বলে। শয়নকক্ষের আসবাবগুলো হচ্ছে খাট, সাইড টেবিল, ওয়ার্ড্রোব, আলমারি, আলনা, একটি বা দুটি চেয়ার ইত্যাদি। শয়নকক্ষে আসবাব বিন্যাসের ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন শয়নকক্ষে সর্বপ্রথম খাট বিন্যাস করতে হবে। ডাবল খাট বড় দেয়াল সংলগ্ন করে রাখতে হবে। মাথার দিক দেয়ালের দিকে থাকতে হবে, যাতে 3 দিকটা খোলা থাকে। ড্রেসিং টেবিল এমন স্থানে রাখতে হবে যাতে ব্যবহারকারীর মুখের উপর যথেষ্ট আলো পড়ে, যাতে আয়নাতে তার চেহারাটা দেখতে অসুবিধা না হয়। ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল পাশাপাশি রাখা যেতে পারে। ঘুমানোর আগে অনেকের পড়ার অভ্যাস থাকে, তাই খাটের পাশে সাইড টেবিলে টেবিল ল্যাম্পের ব্যবস্থা রাখা যেতে পারে। বসার কক্ষ। বসার কক্ষ সামাজিকতা ও লৌকিকতার মূল কেন্দ্র। এই কক্ষে সোফা সেট, বুকশেলফ, শোকেস, টিভি, ডিভান ইত্যাদি আসবাব রাখা যায়। এক্ষেত্রে কিছু জিনিস লক্ষণীয় রয়েছে, যেমন বড় সোফা বড় দেয়াল ঘেঁষে রাখতে হবে। সোফার সম্মুখভাগে সেন্টার টেবিল, সাইডেও ও 2 সোফার মধ্যবর্তী জায়গায় সাইড টেবিল রাখতে হবে। বসার রুমে বুকশেলফ ও শোকেস এমনভাবে রাখতে হবে যাতে বুকশেলফ ও শোকেসের উপর আলো পড়ে। বসার কক্ষে ডিভান আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। ডিভানের উপর বড় বড় পিলো ঘরের সৌন্দর্য বাড়ায়। আসবাব যেন সুষম বিন্যাস হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। খাবার কক্ষ। খাবার কক্ষ তো আমাদের সবারই প্রয়োজন হয়। প্রত্যেক বাড়িতেই খাবারের কক্ষ রয়েছে। তো এই খাবারের কক্ষটাকে কিভাবে আকর্ষণীয় করা যায় তা আমাদেরকে জানতে হবে। খাবারের কক্ষের মূল আসবাব হচ্ছে খাবার টেবিল, চেয়ার, ট্রলি, শোকেস, ফ্রিজ ইত্যাদি। ফ্ল্যাট বাড়িতে খাবার কক্ষ গৃহের মাঝখানে উন্মুক্ত স্থানে থাকে। এটা সব কক্ষের যাতায়াতের স্থান। তাই খাবার টেবিল, ফ্রিজ, শোকেস, ওভেন এমনভাবে বিন্যাস করতে হবে যাতে চলাচলে কোনো ব্যাঘাত না ঘটে। টেবিল এমন জায়গায় সেট করতে হবে যাতে টেবিলের সব সাইডের চেয়ার ব্যবহার করা যায়। একটি সেলফের উপর পানির ফিল্টার রাখলে সেলফের নিচে গ্লাস, জগ রাখা যায়। এতে খাবার টেবিল পরিচ্ছন্ন রাখা যায়। অতিথির কক্ষ। অতিথির কক্ষে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, 2-1টি চেয়ার রাখা যায়। বেশিরভাগ বাড়িতে অতিথির কক্ষ ছোট হয়। শয়নকক্ষের আসবাব বিন্যাসের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয় ছিল, অতিথি কক্ষ বিন্যাসেও একই নিয়ম লক্ষণীয়। রান্নাঘর। রান্নাঘর সাধারণত খাবার ঘরের কাছেই থাকে। রান্নাঘরে বিভিন্ন জিনিসপত্র যেমন হাঁড়ি পাতিল, বাসনপত্র, বটি, ছুরি ইত্যাদি রাখার জন্য ওয়াল ক্যাবিনেট ও সিঙ্ক থাকে। ধোয়া ও তাপ বের করার জন্য রান্নাঘরে কিচেন হুডও ব্যবহার করা হয়। হুড ব্যবহার না হলে চুলার জানালার কাছে রাখতে হবে, এতে ধোয়া ও তাপ বের হয়ে যাবে। চুলার ডান দিকে রান্নার কাজে ব্যবহৃত সামগ্রী রাখার ব্যবস্থা থাকলে কাজে সুবিধা হয়। রান্নাঘরের উপরে দেয়ালে ও সিঙ্কের নিচে ক্যাবিনেট তৈরি করে ছোট রান্নাঘরের উপযোগিতা বাড়ানো যায়। পেঁয়াজ, আদা, রসুন রাখার জন্য প্লাস্টিকের সেলফ ব্যবহার করা যেতে পারে। আসবাবপত্রের যত্ন ও রক্ষণাবেক্ষণ। আসবাবের যত্ন ও রক্ষণাবেক্ষণের উপরই আসবাবের স্থায়িত্ব ও সৌন্দর্য নির্ভর করে। আমরা বাড়িতে কাঠ, বেত,
প্লাস্টিক, ফর্মিকা, কাঁচ ও ফাইবার গ্লাসের তৈরি আসবাব ব্যবহার করি। বিভিন্ন উপাদানের তৈরি আসবাবের যত্ন নেওয়ার পদ্ধতিও বিভিন্ন। তবে সব ধরনের আসবাব প্রতিদিনই কমপক্ষে একবার নরম ও মোলায়েম কাপড় দিয়ে পরিষ্কার করা আবশ্যক। এ সম্পর্কে আমরা সামান্য কিছু আলোচনা করছি। শুরুতেই রয়েছে কাঠের আসবাব। আমাদের দেশে কাঠের তৈরি আসবাব বেশি ব্যবহৃত হয়। কাঠের আসবাব বার্নিশ বা পলিশ করে থাকে। অনেক দিন ব্যবহারের ফলে আসবাবের পলিশ নষ্ট হয়ে যায়, উজ্জ্বলতা কমে যায়। এক্ষেত্রে পুনরায় পলিশ করে উজ্জ্বলতা বৃদ্ধি করা যায়। পলিশের ক্ষেত্রে বা কাঠের আসবাবের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু পদ্ধতি রয়েছে। যেমন আসবাবটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বাজারে যেসব পলিশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে। পলিশ লাগানোর পর আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে ঘষতে হবে, এতে আসবাবে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। তবে কিছু কিছু জিনিসও লক্ষণীয়, যেমন কাঠের আসবাবের উপর কোনো ভেজা হাত বা ভেজা কাপড় ব্যবহার করা যাবে না। সবসময় সুতির বা নরম কাপড় দিয়ে আসবাব মুছতে হবে। কাঠের আসবাবে কারুকার্য করা থাকলে সেক্ষেত্রে নরম ব্রাশও ব্যবহার করা যেতে পারে। কাঁচ ও ফাইবার গ্লাস। বর্তমান আসবাবে কাঁচ ও ফাইবার গ্লাসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। খাবার টেবিল, সাইড টেবিল, সেন্টার টেবিলের উপরিভাগ, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব ও পড়ার টেবিলের উপরিভাগ কাঠের আচ্ছাদনের উপরে কাঁচ বা ফাইবার গ্লাস ব্যবহার করা হয়। কাঁচের আসবাব প্রতিদিন পরিষ্কার নরম সুতির কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। সপ্তাহে একদিন লিকুইড ক্লিনার স্প্রে করে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। ক্লিনার দিয়ে মোছার পর পুনরায় এটিকে আবার শুষ্ক একটি কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। বেত ও বাঁশ। বেত ও বাঁশ দ্বারা টেবিল, চেয়ার, দোলনা, সোফা, খাট ইত্যাদি তৈরি করা হয়। বর্তমানে বেত ও বাঁশের ব্যবহার হ্রাস পেয়েছে। বেতের তৈরি আসবাবের ফাঁকে ফাঁকে ময়লা জমে, তাই এই ধরনের আসবাব ব্রাশ দিয়ে পরিষ্কার করে মুছে ফেলতে হবে। বেতের আসবাবে রং দিলে সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। নাইলন ও প্লাস্টিক। নাইলন ও প্লাস্টিকের আসবাব ভেজা কাপড় দিয়ে মুছলেই পরিষ্কার দেখায়। বেশি ময়লা বা ধুলা জমলে সাবান পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। ফর্মিকা। ডাইনিং টেবিল, সোফার টেবিল, সাইড টেবিল ফর্মিকা দ্বারা তৈরি করা হয়। ফর্মিকা প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছলেই চলে। বেশি ময়লা বা তৈলাক্ত ভাব হলে সাবান পানি বা স্পঞ্জ দিয়ে মুছে ভেজা কাপড় দিয়ে মুছতে হবে। এরপর শুকনো কাপড় দিয়ে মুছলেই পরিষ্কার দেখায়। লোহা ও স্টিল। লোহা বা স্টিলের তৈরি আসবাবের প্রচলন খুব বেশি। লোহার আসবাব ঠিকমতো পরিষ্কার না করলে মরিচা ধরে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই নিয়মিত পরিষ্কার কাপড় দিয়ে স্টিল ও লোহার আসবাব মুছে ফেলতে হবে। পিতল, ব্রোঞ্জ, কাঁসা। অতীতে পিতল, ব্রোঞ্জ ও কাঁসার আসবাব ব্যবহৃত হতো, তবে বর্তমানে এর প্রচলন নেই বললেই চলে। বর্তমানে আসবাবের সৌন্দর্য বৃদ্ধির জন্য ধাতব খণ্ড লাগানো থাকে। পিতল, ব্রোঞ্জ লিকুইড ক্লিনার দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। কাঁসার অংশ তেঁতুল বা লেবু পানি ব্রাশ করে ঘষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে উজ্জ্বল দেখাবে। ফোম ও গদির আসবাবপত্র। সোফা, ইজি চেয়ার, ডিভান, ডাইনিংয়ের চেয়ার ফোম ও মোটা কাপড়ের গদি লাগানো থাকে। এ ধরনের আসবাব সর্বদাই ঝেড়ে পরিষ্কার রাখা আবশ্যক, যাতে গদির মধ্যে ধুলা ময়লা জমতে না পারে। এ ধরনের আসবাব পরিষ্কারের জন্য বাজারে ফোম জাতীয় পরিষ্কারক পাওয়া যায়। পরিষ্কারক কাপড়ে ফোম নিয়ে কাপড়ের উপর ঘষে লাগালেই পরিষ্কার হয়ে যায়। এছাড়া মাঝে মাঝে আসবাব রোদে দিলে চিকন কাঠি দিয়ে আঘাত করেও ধুলা বের করে ফেলা যায়। গৃহসজ্জায় আনুষঙ্গিক উপকরণ। গৃহের অভ্যন্তরীণ সৌন্দর্য কেবল আসবাবপত্র বিন্যাসের উপরই নির্ভর করে না। সৌন্দর্য বৃদ্ধি ও নতুনত্ব আনয়নে আরও কিছু উপকরণের প্রয়োজন হয়, যেমন পর্দা, কার্পেট, দেয়ালসজ্জা, পুষ্পবিন্যাস ইত্যাদি। এই সম্পর্কে বিশদভাবে আলোচনা করছি। শুরুতেই রয়েছে পর্দা। পর্দা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পর্দার উপর কক্ষের সৌন্দর্য অনেকখানি নির্ভর করে। পর্দা বিভিন্ন ধরনের হয়, তাই পর্দা নির্বাচনের সময় কতগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।
পর্দা নির্বাচনের সময় দরজা জানালার আয়তন ও আকারের প্রতি লক্ষ্য রাখতে হবে। পর্দা ঘরে গোপনীয়তা রক্ষা করে, বাইরে ধুলাবালি ও রোদ থেকে গৃহকে রক্ষা করে ও আরামদায়ক পরিবেশ তৈরি করে। পর্দা নির্বাচনের সময় বিবেচ্য বিষয়গুলো হচ্ছে রং, ছাপা, কাপড়, নকশা, মাপ ইত্যাদি। রঙের ক্ষেত্রে আসবাবের রং ঘরের মেঝে ও দেয়ালের রঙের সাথে সমন্বয় রেখে পর্দার রং নির্বাচন করতে হবে। প্রতিটি রঙের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন ধরনের রং বিভিন্ন ধরনের মনের মধ্যে অনুভূতি সৃষ্টি করে। ছাপা, পর্দায় অনেক রঙের সংমিশ্রণ থাকলে ঘরকে এলোমেলো মনে হয়। পর্দার জন্য ছাপা বা রেখা ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পর্দা বা রেখা যেন লম্বালম্বি পড়ে, এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। কাপড়, পর্দার কাপড় ভারী, মাঝারি বা পাতলা হতে পারে। আমাদের দেশে আবহাওয়ার জন্য মাঝারি বা পাতলা জমিনের পর্দা বেশি উপযুক্ত, কারণ পর্দায় অনেক ধুলা জমে, ফলে পরিষ্কার করতে অসুবিধা হয়। মাপ, পর্দার একটি নির্দিষ্ট মাপ আছে। এই মাপ হবে জানালা বা দরজার চওড়ার দ্বিগুণ। এতে টানা অবস্থায় পর্দার যথেষ্ট কুচি বা ভাঁজ পড়বে এবং দেখতে সুন্দর দেখাবে। নকশা, পর্দার নকশা নানা ধরনের হতে পারে, যেমন এক পার্টের পর্দা, দুই পার্টের পর্দা, উপরে ঝালর যুক্ত পর্দা, জানালার উপর থেকে মেঝের উপর পর্যন্ত পর্দা ইত্যাদি। এখানে আমি পর্দার কিছু নমুনা দেখাচ্ছি, যেমন এগুলো হচ্ছে ঝালরওয়ালা পর্দা। এরপর রয়েছে প্রিন্টের পর্দা। এই প্রিন্টের পর্দাগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এরপর রয়েছে এক পার্টের পর্দা। বিভিন্ন ঘরের আকার আকৃতি অনুযায়ী এই এক পার্টের পর্দাগুলো ব্যবহার করা যায়। কার্পেট বা মেঝের আচ্ছাদন। কার্পেট ঘরের সৌন্দর্য বাড়ায়। আমাদের দেশে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারে কার্পেট বেশি ব্যবহৃত হয়। কার্পেট বিভিন্ন রং, প্রিন্ট ও জমিনের হয়ে থাকে। বর্তমানে বাজারে বিভিন্ন মাপের ও বিভিন্ন মানের কার্পেট পাওয়া যায়। কার্পেটে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমন কার্পেট ঘরের শোভা বৃদ্ধি করে, এটি শীতকালে ঘরকে উষ্ণ রাখে, মেঝের কোনো ত্রুটি থাকলে তা কার্পেট দ্বারা ঢেকে রাখা যায়। আমাদের দেশে বিভিন্ন ধরনের কার্পেট ব্যবহার করা হয়, যেমন পাটি একটি কার্পেটের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে ছোট আকৃতির কার্পেট। সাধারণত আমাদের দেশে ছোট আকৃতির কার্পেটগুলোই বেশি ব্যবহার করা হয়, যেহেতু আমাদের দেশ একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশ। এখানে বাতাসে ধুলাবালি বেশি, সেক্ষেত্রে ছোট আকৃতির কার্পেট ব্যবহার করে ও পরিষ্কার করে রাখা সহজেই সম্ভব হয়। বড় কার্পেট বা সম্পূর্ণ মেঝের আচ্ছাদন। বড় কার্পেট বা সম্পূর্ণ মেঝের আচ্ছাদনগুলো সাধারণত শীত প্রধান দেশে ব্যবহৃত হয়, যেগুলো সাধারণত ঘরকে উষ্ণ রাখতে সহায়তা করে। সুতরাং এই ধরনের আসবাবগুলো বা এই ধরনের কার্পেটগুলো একটু ব্যয়বহুল হয় এবং এগুলোর যত্ন নিতেও একটু অসুবিধা হয়। কার্পেটের পরে রয়েছে দেয়াল সজ্জা। গৃহের দেয়াল রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য চুনকাম, ডিস্টেম্পার, প্লাস্টিক, পেইন্ট ইত্যাদি করা হয়। এরপর কক্ষের বিন্যাসকে আকর্ষণীয় করে তোলার জন্য দেয়ালে বিভিন্ন সামগ্রী দিয়ে সজ্জিত করা হয়। এটি অলংকারিক শিল্পের অন্তর্গত, যেমন পারিবারিক ছবি, বিখ্যাত ব্যক্তিদের ছবি, টেরাকোটা, প্রাকৃতিক দৃশ্য, ফুল লতাপাতা, হাতে তৈরি দেয়াল সামগ্রী, দেয়াল ঘড়ি, কার্পেট, পেইন্টিং, দেয়ালে ঝোলানো শোপিস, ধাতব ফলক ইত্যাদি বিভিন্ন জিনিস দেয়াল সজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের ছবিও দেয়াল চিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ছবি টানানোর ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি রয়েছে। এই নিয়ম নীতিগুলো মেনে ছবি টানালে বসার ঘরকে দেখতে আরও আকর্ষণীয় ও মনোরম লাগবে। পুষ্পসজ্জা। পুষ্পসজ্জা অলংকার শিল্পের অন্তর্গত। এটি আমাদের গৃহকে অলঙ্কৃত করে। কক্ষে একগুচ্ছ ফুল সবার দৃষ্টি আকর্ষণ করে। ফুলের রং, গন্ধ আমাদের মোহিত করে।
অসীম প্রকৃতিকে আমাদের গৃহসীমার মধ্যে নিবদ্ধ করে। ফুলের এই অসীম আবেদন আরও মোহিত করা যায় পুষ্পসজ্জার মাধ্যমে। পুষ্পসজ্জার কিছু নিয়ম রয়েছে, যেমন ফুলদানি নির্বাচন। পুষ্পসজ্জার জন্য বিভিন্ন ধরনের ফুলদানি রয়েছে, যেমন গোল, লম্বা, চ্যাপ্টা, ডিম্বাকৃতি ইত্যাদি। ফুলদানি বিভিন্ন উপকরণ দ্বারা তৈরি করা যায়, যেমন কাঁচ, প্লাস্টিক, মাটি, চীনামাটি, বাঁশ, বেত ইত্যাদি। ফুলের রং। পুষ্পবিন্যাসের সময় ফুলের রং, পাতা ও ডালের দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি ফুলের রং কী ধরনের হলে চিত্তাকর্ষক হবে তা বর্ণ পরিকল্পনা থেকে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে শিল্পকলার নীতি অনুসরণ করতে হবে। ফুলের রেখা ও আকৃতি। পুষ্প বিন্যাসের ফলে ফুলের রেখা ও আকৃতি যেন প্রকাশ পায় সেদিকে খেয়াল রাখতে হবে, যেমন ডালিয়া, সূর্যমুখী ইত্যাদি বড় ফুল লম্বা ডালযুক্ত। এই ধরনের ফুল লম্বা ও বড় ফুলদানিতে সজ্জিত করতে হবে, যাতে ফুলের বৈশিষ্ট্য বৃদ্ধি পায়। কক্ষের ব্যবহার অনুযায়ী পুষ্পবিন্যাস। খাবার টেবিলের মাঝখানে ফুলের সমারোহ টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দেয়। খাবার টেবিলে পুষ্পবিন্যাস এমন হবে যাতে মুখোমুখি বসে কথাবার্তায় সমস্যা না হয়। শয়নকক্ষে ড্রেসিং টেবিলের কর্নারে টিভির উপর পুষ্প রাখা যায়। বসার কক্ষে কর্নারে বড় ফুলদানিতে পুষ্পবিন্যাস কক্ষকে প্রাণবন্ত করে। উৎসব ও অনুষ্ঠান। বিবাহ বার্ষিকী, জন্মদিন ইত্যাদি পারিবারিক অনুষ্ঠানে পুষ্পসজ্জা করা হয়। এক্ষেত্রে উৎসব অনুষ্ঠানের আবেদন অনুযায়ী পুষ্পসজ্জা করতে হবে। পুষ্পসজ্জার ধরন। পুষ্পসজ্জার ধরন 4টি: লম্বা, হেলানো, ছড়ানো ও গুচ্ছ। পুষ্প বিন্যাসের ক্ষেত্রে কেবল ফুল নয়, ফুলের সাথে শুকনো ডাল, শিকড়, রং বেরঙের ফিতা, রঙিন কাগজ, গাছের বাকল, পাথর, পাখির পালক ইত্যাদি ব্যবহার করা যায়। শিল্পনীতি। পুষ্পসজ্জায় শিল্পনীতি অনুসরণ করতে হবে। সবচেয়ে আকর্ষণীয় ফুলকে প্রাধান্য দিয়ে বিন্যাস করতে হবে। তার সাথে সামঞ্জস্য রেখে অন্যান্য ফুল, ডালপালা বিন্যাস করতে হবে। ফুলদানির সাথে বিন্যাসের ভারসাম্য থাকতে হবে। ফুলসজ্জায় ফুলের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে হবে। আরও কিছু বিষয় আছে যেগুলো বিশেষভাবে বিবেচ্য রাখতে হবে, যেমন ফুলদানি নয়, ফুলকে প্রাধান্য দিয়ে পুষ্পসজ্জা করতে হবে। ফুলদানিতে পানি থাকতে হবে, এতে ফুল তাজা থাকে। পানির মধ্যে এক্ষেত্রে সামান্য চিনি মেশানো হলে ফুলের সতেজতা অনেক দিন সময় ধরে রাখা যায়। পিন হোল্ডার ব্যবহৃত হলে হোল্ডারটি যেন দেখা না যায় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। গাছ থেকে ফুল তোলার সবচেয়ে ভালো সময় হলো সকাল বা বিকেলের পড়ন্ত বেলা। এই 2 সময় পুষ্প সতেজ থাকে। জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস। এই জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসকে আমরা ইকেবানা শিল্প হিসেবে জেনে আছি। জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস 3টি ধাপের উপর প্রতিষ্ঠিত। যেমন প্রথম ধাপ, সর্বোচ্চ ডালটি হচ্ছে স্বর্গের প্রতীক। এটি ফুলদানির কেন্দ্রস্থলে থাকে। এই ডালকে অবলম্বন করে অন্যান্য ডালের বিন্যাস করা হয়। এরপর আসছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি মানুষের প্রতীক। এই ডালের উচ্চতা হবে প্রথম ডালের 4/3 অংশ। এরপর আছে তৃতীয় ধাপ। এই ধাপটি হবে দ্বিতীয় ধাপের অর্ধেক অংশ। এই ধাপটি পৃথিবীর প্রতীক। জাপানে এই পদ্ধতিটি খুবই জনপ্রিয়। বর্তমান বিশ্বেও পুষ্পসজ্জার ক্ষেত্রে ইকেবানা পদ্ধতিটি সবথেকে বেশি জনপ্রিয়। তো এই ছিল এই অধ্যায়টিতে তোমাদের জন্য আজকের পড়াশোনা। আশা করছি বিষয়বস্তুগুলো তোমরা বই পড়ে আরও ভালোভাবে জেনে নিবে। ভালো থেকো তোমরা। ধন্যবাদ।